নমস্কার, আমি শুভ্র। আপনারা দেখছেন দ্য জিওপলিটিক্যাল লেন্স। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে আমেরিকা তাদের সামরিক অভিযান চালিয়েছে ভেনেজুয়েলাতে। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে ওখানে কিন্তু এই পোস্টটি করে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টকে তারা ক্যাপচার করেছে সস্ত্রীক, এবং সেখান থেকে তারা তাদেরকে তুলে নিয়ে এসে আমেরিকাতে ডিটেন করে রেখেছে। এবং আমরা গতকাল আরও একটা ইমেজ দেখেছি যেটা কিনা দেখাচ্ছে যে প্রেসিডেন্ট মাদুরো হাতকড়া পরিহিত অবস্থায় রয়েছেন। তো ইতিমধ্যে এই যে সিনারিওটা চলছে সমগ্র বিশ্বে, কিন্তু এর একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন দেশ কিন্তু প্রতিক্রিয়া অলরেডি দিতে আরম্ভ করেছে। কিন্তু তার থেকেও বড় যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই যে আমেরিকার বা ট্রাম্প প্রশাসনের হঠাৎ আক্রমণ, এই আক্রমণ কতটা যথাযথ ভেনেজুয়েলার উপরে, বা তাদের যে দাবি ছিল যে দীর্ঘদিনের যে ড্রাগের যে ট্রাফিকিং বা ড্রাগ পাচার, সেই পাচারকে ঘিরে তারা ভেনেজুয়েলাতে একটা শান্তি আনতে চায়। কারণ তাদের অভিযোগ ছিল এই ভেনেজুয়েলার সরকারও সেই ড্রাগ পাচারের ক্ষেত্রে যুক্ত। কিন্তু আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, সেই পরিসংখ্যানে কিন্তু আমরা দেখব যে কলম্বিয়া, যারা কিন্তু মূলত কোকেনের প্রায় 70% কিন্তু উৎপাদন করে, এবং ভেনেজুয়েলার উপর দিয়ে সেই কোকেন কিন্তু নর্থ আমেরিকা হয়ে ইউরোপিয়ান অঞ্চলগুলোতে যাচ্ছিল। তো স্বভাবতই এক্ষেত্রে আমেরিকার যে দাবি, সেটা অনেক ক্ষেত্রেই তাদের দাবিকে মানে নস্যাৎ করা যায়। আরও একটা বিষয় যেটা দাঁড়াচ্ছে যে রিজিওনাল স্টেবিলিটি মানে ধরুন এখন যে আমেরিকা যেভাবে ভেনেজুয়েলার উপর আক্রমণটা চালালো, তার ফলে আগামী দিনে কলম্বিয়ার উপর যে সেমভাবে তারা আক্রমণ চালাবে না, সেটা কিন্তু আমরা এখনই বলে দিতে পারি না। সবথেকে বড় বিষয় হচ্ছে, আমরা জানি পৃথিবীর অয়েল রিজার্ভের প্রায় 17.5% অয়েল কিন্তু ভেনেজুয়েলার কাছে ইতিমধ্যে রয়েছে, যেটা কিন্তু একটা বড় চিন্তার কারণ সমগ্র বিশ্ব জুড়ে। কারণ আমরা দেখেছি আমেরিকার এই আগ্রাসন কিন্তু আগেও বিভিন্নভাবে তারা ঘটিয়েছে, যেমন ইরাক হোক বা আফগানিস্তান হোক, তারা কিন্তু চেয়েছে যে সেখানকার যে অয়েল রিজার্ভগুলোকে তাদের আওতায় আনতে। ঠিক একইভাবে যে এবার তারা ভেনেজুয়েলার অয়েলকে কি তাদের আওতায় আনতে চলেছে? কারণ আমরা জানি যে প্রায় 2007 থেকে 2026 অবধি চীন কিন্তু প্রায় $60 বিলিয়ন ভেনেজুয়েলাতে ইনভেস্ট করেছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে। আর একটা বিষয় যেটা হচ্ছে রাশিয়াও কিন্তু প্রায় $11 বিলিয়ন এর সামরিক অস্ত্র তারা কিন্তু ভেনেজুয়েলাকে ইতিমধ্যে দিয়েছে। এখন এই মুহূর্তে দেখার সেটা ভেনেজুয়েলা ইউএনএ ডিপ্লোম্যাটিকভাবে কীভাবে তাদের সমর্থন পেতে পারে। ইতিমধ্যে আমরা জানি যে চায়না এবং রাশিয়া তাদেরকে কিন্তু সমর্থন দেওয়ার মতো একটা জায়গায় রয়েছে, এবং রাশিয়া এবং চায়নার তরফ থেকে একটা ডিপ্লোম্যাটিক প্রেশারও ইউএনএ যে ক্রিয়েট হবে, এটা আমরা আশা করতেই পারি, যেহেতু রাশিয়া এবং চায়নার একটা ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও আমরা দেখেছি রাশিয়ার সাথে যখন ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় কিন্তু রাশিয়া বিভিন্ন রকম স্যাংশনের দ্বারা আক্রান্ত হয়েছিল। এবার এই ক্ষেত্রে দেখার হচ্ছে যে ইউএস কতটা সেই স্যাংশন হয়, বা অন্যান্য দেশগুলি ইউএস এর এগেনস্টে কিছু বলতে সক্ষম হয় কিনা। কারণ ইউএস এর মতো একটা সুপার পাওয়ারের এগেনস্টে কিছু বলাটা কিন্তু সহজ নয়। এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রেড ওয়ার। কারণ ইউএস যদি এই ভেনেজুয়েলার অয়েল মার্কেটটাকে পুরোটা নিজেদের কবজায় আনতে পারে, তাহলে কিন্তু রাশিয়া এবং চায়নার সাথে একটা সংঘাতের জায়গা তৈরি হবে বলে আমরা জানি। কারণ এই মার্কেটটা তারা ক্যাপচার করা মানে অয়েলের যে যে এখন যে রিজার্ভটা, সেই রিজার্ভের অধিকাংশই তারা ক্যাপচার করে নিচ্ছে। এই ট্রেড ওয়ারটা আগামী দিনে যে কোনো বড়সড় সামরিক যুদ্ধে পরিণত হবে না, এটা কিন্তু কোনো বড় এক্সপার্টও একদম গ্যারান্টি সহকারে বলতে পারে না। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, এবং আরও এরকম আপডেটেড জিওপলিটিক্যাল ভিডিও দেখতে আমাদের ফলো করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন দ্য জিওপলিটিক্যাল লেন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।